জাস্ট একবার একটা জিনিস ভেবে দেখুন, আপনি পুরো পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আর আপনার চারপাশে দাউ দাউ করে জ্বলছে সব ঘরবাড়ি, উঠছে সব কিছু, পিছনে ধেয়ে আসছে ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখা। যেই আগুনের ঝড় গত 4 যুগে দেখেনি আমেরিকার মানুষ। তাহলে কেন এই অদ্ভুত সময়ে এত বড় দুর্যোগের সম্মুখীন হতে হলো আমেরিকার সবচেয়ে বড় শহর, জনপ্রিয় শহরগুলোর একটি, যেটার নাম হচ্ছে লস অ্যাঞ্জেলেস, যে শহরে আমি নিজেও বসবাস করি। আমি লস অ্যাঞ্জেলেসের একজন গর্বিত বাসিন্দা। আজকের এই ভিডিওতে আমরা জানব যে কেন, ঠিক কী কারণে আমাদের প্রিয় শহর লস অ্যাঞ্জেলেস, বা যেটাকে হলিউডের শহর বলা হয়, সেই হলিউডের শহর লস অ্যাঞ্জেলেস এই অদ্ভুত আগুনের লেলিহান শিখার সম্মুখীন হল। সাধারণত শীতকালের যে সময়টা, সেটা ক্যালিফোর্নিয়ার আকাশ থাকে বেশ পরিষ্কার এবং বাতাসে সবসময় থাকে একটা হিমেল স্পর্শ। কিন্তু এই বছর সে শান্ত শীতকাল যেন রূপ নিয়েছে এক বিধ্বংসী আগুনের মৌসুমে। দক্ষিণ ক্যালিফোর্নিয়া, যেটাকে ইংরেজিতে বলা হয় সাদার্ন ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ার যে জায়গাটাতে আমি নিজে ব্যক্তিগতভাবে থাকি, সে সাদার্ন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। এবং এই আগুনগুলোর বিভিন্ন নামও আছে, যেমন প্যালিসেড ফায়ার, ইটন ফায়ার, সানসেট ফায়ার, হাস্ট ফায়ার এবং লিডিয়া ফায়ার, যে নামগুলো আসলে এলাকা ভিত্তিক আগুনের যে নাম সেই অনুযায়ী নামকরণ করা হয়েছে। এই বিভিন্ন ফায়ারগুলো একের পর এক দাবানল আকারে গিলে নিচ্ছে বিভিন্ন বনাঞ্চল এবং জনপদগুলো। সবচেয়ে ভয়ঙ্কর কথা, জনপদ বলতে যেখানে মানুষের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেরকম জায়গাগুলো এই আগুনের লেলিহান শিখা থেকে বাদ যাচ্ছে না। আজকে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক সে সময় পর্যন্ত এই গত কয়েকদিন ধরে চলা আগুনে প্রাণ হারিয়েছে প্রায় 10 জনের মতো মানুষ, এবং এখন পর্যন্ত যতটুকু জানা যায় যে 1,30,000-এর উপর মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আগুনের যে লেলিহান শিখা, এই শিখার কারণে অসংখ্য ঘরবাড়ি পুড়ে গেছে, যার মধ্যে হলিউড শহর, যেটা লস অ্যাঞ্জেলেস আমরা বলি, সে লস অ্যাঞ্জেলেস শহর যেখানে হলিউড অবস্থিত, যে কারণে এই শহরে অনেক হলিউডের তারকাদের বসবাস, সেই তারকাদের ঘরবাড়িও এটার দ্বারা আক্রান্ত হয়েছে। তার মধ্যে রয়েছেন তারকা প্যারিস হিলটন, অ্যাডাম ব্রডি এবং বিলি ক্রিস্টালের বাড়ি। এমনকি হলিউড হিলস, যেখানে পুরো দুনিয়ার মানুষ হলিউড বা লস অ্যাঞ্জেলেসকে যে কারণে চিনে, যে পাহাড়ের উপর হলিউড সাইন লেখা, তো সে যে হলিউড হিল, সেটাও আসলে এই আগুন থেকে রেহাই পায়নি। তবে এখানে একটা কথা বলে রাখা দরকার, আমরা ইন্টারনেটের মারফতে যে ছবিটা দেখতেছি যে হলিউড সাইনের চারপাশে আগুন জ্বলতেছে, আসলে এটা এআই দ্বারা জেনারেট করা একটা ছবি। আমি নিজে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায় থাকি। হলিউড সাইনটা আসলে আগুন দ্বারা আক্রান্ত হয়নি। এটা আসলে তথ্য প্রযুক্তির যুগে মানুষের একটা হীনমন্যতার বহিঃপ্রকাশ, কারণ তারা জানে যে হলিউড সাইনটা পুরো দুনিয়াতে জনপ্রিয়। সো এটার পাশে যদি, বা এটার মধ্যে যদি আগুন দিয়ে একটা ছবি ক্রিয়েট করা যায়, তাহলে এটা অনেক বেশি ভাইরাল হবে, মার্কেটে অনেক বেশি কাটতি পাবে। তো সেজন্য আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা ইচ্ছাকৃতভাবে এই কাজটা করা। হলিউড সাইনটা এখনও আনপ্রোটেক্টেড আছে, সেখানে আসলে আগুন লাগেনি, বা যেভাবে আমরা ফেসবুক বা অন্য মিডিয়াগুলোতে দেখছি যে হলিউড সাইনে আগুন জ্বলছে, আসলে ব্যাপারটা সেরকম নয়। এখন এই তো গেল আগুনের সাম্প্রতিককালের অবস্থা, কিন্তু এখন আমাদের আসলে একটু পিছনে ফিরে দেখা দরকার, ঠিক কিভাবে শুরু হলো এই আগুন, বা কি আসলে এর পিছনে দায়ী। তো প্রথম যে কারণটাকে দায়ী করা যায় সেটা হচ্ছে অতিবৃষ্টি আর খরা। তো ক্যালিফোর্নিয়া বা সাদার্ন ক্যালিফোর্নিয়া, বা যেটাকে আমরা লস অ্যাঞ্জেলেস সাইড বলি, এই সাইডটাতে যেটা বৈশিষ্ট্য, প্রাকৃতিক বৈশিষ্ট্য, বাংলাদেশে যেমন বর্ষা মৌসুমে বা মোটামুটিভাবে বলা যায় এপ্রিল মাস থেকে আগস্ট সেপ্টেম্বর, এই মাসটাতেই বেশিরভাগ বৃষ্টিপাতগুলো হয়ে থাকে। কিন্তু ক্যালিফোর্নিয়ার ব্যাপারটা ব্যতিক্রম। ক্যালিফোর্নিয়াতে সাধারণত বৃষ্টিপাত দেখা যায় শীতকালটাতে, মানে ডিসেম্বর জানুয়ারি, এই সময়টাতে বৃষ্টিপাত হয়ে থাকে। 2022 সাল এবং 23 সাল, এই সময়টাতে যখন শীতকাল চলছিল, তখন ক্যালিফোর্নিয়াতে রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়। বিশেষ করে আমি নিজে ক্যালিফোর্নিয়াতে আসি লস অ্যাঞ্জেলেসে 2022 সালে। তো 22 সালে যে পরিমাণ বৃষ্টিপাত শীতকালে এখানে হয়, তখন আমি অনেককে, আমার কলিগ এবং যে দু একজন আত্মীয় স্বজন এখানে ছিলেন, তাদের কাছে শুনেছি যে তারা কখনো ক্যালিফোর্নিয়াতে এই পরিমাণ বৃষ্টিপাত দেখেননি।
তো 2022 এবং 23 সালের ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়, এখানে বৃষ্টিপাত হওয়ার একটা অ্যাডভান্টেজ হিসাবে এখানে অনেক বেশি গাছপালা জন্মায়। কিন্তু ভূপ্রাকৃতিক কারণে এখানে ক্যালিফোর্নিয়াতে যে গাছপালাগুলো জন্মায় সেগুলো আমেরিকার অন্য অঞ্চলের গাছপালার চাইতে আলাদা। তো ভালো কথা, অনেক গাছপালা জন্মালো এবং সেই গাছগুলো তাদের আয়ুষ্কাল শেষ হওয়ার পর মরে গেল। মরে যাওয়ার পর গাছগুলো শুকিয়ে যায়। এটা বলছি সব গাছ যে এরকম হবে তা না। ক্যালিফোর্নিয়াতে মরুভূমি অঞ্চল বা সাদার্ন ক্যালিফোর্নিয়া অঞ্চল, যে অঞ্চলটা আছে, সেখানে যে গাছগুলো জন্মায় এই গাছগুলোর বৈশিষ্ট্য কিছু গাছের এমন যেগুলো কিছু বছর পরে মারা যায়। তো মারা যাওয়ার পর গাছগুলো শুকিয়ে যায় স্বাভাবিকভাবে। তো 2022 সাল এবং 23 সালে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু 2024 সাল যদি দেখা যায়, এবছর রেকর্ড পরিমাণ কম সংখ্যক বৃষ্টিপাত হয়েছে। 2024 সালে মাত্র 0.03 ইঞ্চ, যেটা 1944 সালের পরে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে, লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচাইতে কম বৃষ্টিপাতের রেকর্ড। যে কারণে অতিরিক্ত পরিমাণ ড্রাইনেস বা শুষ্কতা তৈরি হয়। এখন অনেক গাছপালা জন্মেছিল যেগুলো মারা যাওয়ার পর শুকিয়ে যায়, আর অত্যধিক পরিমাণ শুষ্কতা, এই দুয়ে মিলে আসলে এই আগুনটাকে অনেক বেশি এক্সাগারেট করার জন্য যে সুইটেবল সিচুয়েশন দরকার ছিল সেটা তৈরি করে। সো এটা হলো একটা প্রথম কারণ, অতিবৃষ্টি আর খরা দুটার একটা কম্বিনেশন। দ্বিতীয় যে কারণটা আগুনের জন্য বিশেষজ্ঞরা মনে করছেন সেটা হচ্ছে সান্টা আনা উইন্ডস। লস অ্যাঞ্জেলেস মেট্রোপলিটন এটা অনেক বড় একটা মেট্রোপলিটন। তো সেটাকে অনেকগুলো ছোট ছোট শহরে ভাগ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে সান্টা আনা। সে সান্টা আনা শহরের নাম অনুযায়ী একটা বাতাসের নামকরণ করা হয়, সেটা হচ্ছে সান্টা আনা উইন্ডস। তো এই সান্টা আনা উইন্ডস এটা সাধারণত অক্টোবর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত প্রবাহিত হয়, যে বাতাসটা অত্যন্ত শক্তিশালী। এবং এই বাতাসটা যখন পাহাড় বেয়ে নিচের দিকে নেমে আসে তখন এটার হিউমিডিটি বা আর্দ্রতা হারায় এবং এটা আরও উষ্ণ হয় এবং আরও বেশি দ্রুত গতির হয়ে যায়, কারণ এটা হালকা হয়ে যায়। এই বছর এই বাতাসের গতি ছিল 80 থেকে 100 মাইল। একবার চিন্তা করে দেখেন, 80 থেকে 100 মাইল, যেটা বাংলাদেশের কিলোমিটারের হিসাবে 128 থেকে 160 কিলোমিটার। এখন এই ঝড়ো বাতাসের কারণে যে আগুনটা সূত্রপাত হয়েছিল, এই আগুনটা অনেক দ্রুত ছড়িয়ে যায়। ভিডিওতে যেটা দেখা যাচ্ছে, আগুনের বড় বড় গোলা এগুলো বাতাসের কারণে দ্রুত ছিটকে অন্য জায়গায়, অন্য বাড়িঘর বা কাঠের অবকাঠামো বা শুকনা গাছপালা এগুলোর উপর গিয়ে পড়ছে এবং এইভাবে আগুনটা খুব দ্রুত সাদার্ন ক্যালিফোর্নিয়া বা লস অ্যাঞ্জেলেস এরিয়াতে প্রোপাগেট করতেছে। তৃতীয় এবং শেষ যে কারণটা বিশেষজ্ঞরা মনে করেন সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, বা যেটা আমরা ইংরেজিতে অনেক শুনে থাকি যে ক্লাইমেট চেঞ্জ। তো বিশ্বজুড়েই আসলে জলবায়ু পরিবর্তনের ফলে ক্যালিফোর্নিয়াতেও এর প্রভাব পড়া শুরু করেছে। ক্যালিফোর্নিয়ার ক্ষেত্রে প্রভাবটা হচ্ছে যে আগুনের যে মৌসুমটা সেটা আগের চেয়ে অনেক বেশি লম্বা হয়েছে। তো আগুন লাগার জন্য বা এই দাবানল শুরু হওয়ার জন্য আগে সবচাইতে যে টেন্টেটিভ টাইম বা সম্ভাব্য টাইম মনে করা হতো সেটা ছিল আগস্ট, কিন্তু এখন আসলে এই জিনিসটা জুলাই মাস থেকে শুরু হচ্ছে, যে কারণে এই যে সময়টা অনেক লেন্দি হচ্ছে। 2021 সালে করা একটা গবেষণায় দেখা গেছে গত 2 দশকে ক্যালিফোর্নিয়াতে আগুনের তীব্রতা আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বের যে উষ্ণায়ন আছে সেই উষ্ণায়নের ফলে গ্রীষ্মের যে দিন বা সামার টাইম এটা আসলে দীর্ঘ হচ্ছে, আর বসন্তকালে যে বরফ গলে যাচ্ছে সেটা আগে ভাগে গলা শুরু করতেছে এবং শুষ্ক যে মৌসুম, ড্রাই সিজন, সেটা আরও দীর্ঘ এবং আরও তীব্র হচ্ছে। এই ওভারঅল জলবায়ু পরিবর্তনের ফলে যে দাবানলের যে সম্ভাবনা বা তীব্রতা সেটা বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। তো এই জিনিসটা একটা কথা মনে করিয়ে দেয়, আপনারা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে প্রফেসর ইউনুস স্যারের 3-0 থিওরি, এটা বেশ কয়েকবার শুনে থাকবেন। 3-0 হচ্ছে 0 আনএমপ্লয়মেন্ট, 0 প্রপার্টি এবং 0 কার্বন এমিশন। তো কার্বন এমিশন কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য খুবই মারাত্মক একটা প্রভাব ফেলে। তো এই 3-0 কনসেপ্ট বা 3-0 থিওরির একটা অন্যতম অংশ কিন্তু 0 কার্বন এমিশন, হুইচ ইজ ডিরেক্টলি রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ। তো এটা জাস্ট বলার জন্য বলা, যাতে আপনারা কোরিলেট করতে পারেন। অনেকেই হয়তো বা মনে করতে পারেন এই 3-0 কনসেপ্ট বা 3-0 থিওরি এটা আবার এমন কি। তো আমাদের পৃথিবীতে আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য, মানুষ হিসাবে আমাদের আধিপত্য ধরে রাখার জন্য এবং আমাদের একটাই মাত্র
ব্লু প্ল্যানেট, যেখানে এখন পর্যন্ত জীবনযাপন করা সম্ভব পৃথিবী, সেই পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের এই ঘটনা এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রকৃতি থেকে দূরে সরে যাওয়ার ফল কতটা ভয়াবহ এবং মারাত্মক হতে পারে। আমরা কি জলবায়ুর প্রতি আমাদের যে সঠিক দায়িত্ব সেটা পালন করতে পারছি আসলে, নাকি আমাদের ভুলের কারণে ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের অনাগত ভবিষ্যৎ এটা আরও দিন দিন অন্ধকারের দিকে চলে যাচ্ছে? আমাদের আসলেই ভেবে দেখার সময় এসেছে বলে আমি মনে করি। ভালো থাকুন সবাই, আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।